আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া। অবশেষে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুরু হলো জুলাই হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া। রাজধানীর চাংখারপুলের শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ দাখিল করা হয়েছে রোববার। এটি জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের প্রথম কোনো মামলার ফরমাল চার্জ দাখিল, যার মাধ্যমে বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এর আগে সকালে এই মামলার 4 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। আজকে প্রথম ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে ট্রাইব্যুনালে বিচার কার্যের যাত্রা শুরু করল। 24-এর গণঅভ্যুত্থান চলাকালে চাংখারপুলে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় পক্ষ থেকে চিফ প্রসিকিউটর বরাবর যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছিল, সেই তদন্ত প্রতিবেদন এবং বিভিন্ন ডকুমেন্ট পর্যালোচনা করে বিজ্ঞ চিফ প্রসিকিউটর আজকে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করেছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি এমন একটি অডিও বক্তব্যের ফরেনসিক বিশ্লেষণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শেখ হাসিনার এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগে তাকে ট্রাইব্যুনালে হাজির হতে 2টি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য রোববার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে এ ধরনের বক্তব্য ট্রাইব্যুনালের বিচার কাজে হস্তক্ষেপ ও হুমকি বলে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। অভিযোগের ভিত্তিতে তদন্ত সংস্থা এই অডিওর ফরেনসিক পরীক্ষা করে তা শেখ হাসিনার বলে নিশ্চিত হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সন্ধ্যায় গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন দেশের 8 রাজনৈতিক দল ও সংগঠনের শীর্ষ নেতারা। সন্ধ্যা 5:45টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় গুরুত্বপূর্ণ বৈঠকটিতে অংশ নেবে হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিস, এবি পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস ও নেজামে ইসলামী পার্টি। প্রধান উপদেষ্টার পদত্যাগের খবর ও বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে এই বৈঠকে আগামী সংসদ নির্বাচন সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিএনপি, জামায়াত ও এনসিপি। এদিকে সংস্কার বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর আলোচনায় যথেষ্ট নয়, নাগরিক সমাজের এই বিষয়ে এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। রোববার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সুশীল সমাজের আলোচনার শুরুতে একথা বলেন তিনি। 33টি রাজনৈতিক দলের সাথে আলাদা আলাদা করে আলোচনা করা হয়েছে, তবে বাস্তবতায় রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কারণে সব বিষয়ে ঐকমত্য হবে না। জাতীয় সনদ তৈরি কমিশনের লক্ষ্য একথা জানিয়ে আলী রিয়াজ বলেন, জনগণের পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সনদ খুবই দরকার। তাই সুশীল সমাজের মতামত ও সুপারিশ কমিশনকে সাহায্য করবে। আলোচনায় অধ্যাপক আলী রিয়াজ ছাড়াও জাতীয় ঐকমত্য কমিশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নিলে সেটি দুঃখজনক এবং জনগণ তা মেনে নিবে না বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয় কবি নজরুলের 126তম জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। উপদেষ্টারা যদি তাদের দায়িত্ব বাদ দিয়ে অন্য কোনো গভীর এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে তাহলে তা জনগণ মেনে নিবে না বলেও হুঁশিয়ারি দেন রিজভী। তিনি আরো বলেন, বিগত 15 বছরের আন্দোলন সংগ্রাম এবং জুলাই অভ্যুত্থানের যে আন্দোলন, সেখানে নজরুল অনুপ্রেরণা জুগিয়েছেন। আগামীতে ন্যায্য দাবি আদায়ে নজরুল সবার মাঝে প্রাসঙ্গিক হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের কথা বলা এটা কি মহাপাপ? আজকে উপদেষ্টাদের কথা শুনে সেটা মনে হচ্ছে, এবং তারা নানাভাবেই বিভিন্ন মানুষকে দিয়ে এটা প্রভোগ করার চেষ্টা করছেন। কেন তারা
অর্পিত দায়িত্ব তাদের যেটি, সেটা বাদ দিয়ে তারা যদি অন্য কোনো গভীর এজেন্ডা নিয়ে তারা কাজ করেন, তাহলে তো জনগণ কোনোই মেনে নেবে না। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে সেবা বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মচারী ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। তারা বলেন, শপথ না পড়ানো হলে ময়লা নেওয়া, পরিচ্ছন্ন ও পরিবহন সেবা বন্ধ করে ঢাকা নগরী অচল করে দেয়া হবে। 12 দিন ধরে বন্ধ রয়েছে বিভিন্ন সেবা না পেয়ে ক্ষোভ জানান ভুক্তভোগী সেবা প্রত্যাশীরা। সমস্যার সমাধানে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। ওনাকে আমরা অতিবিলম্বে মেয়র হিসাবে দেখবার চাই। বিগত 8 দিন ধরে অফিস তালাবদ্ধ, কিন্তু ওনারা সরকার কেন তালবা আনা শুরু করতে ওনাকে নিয়ে? মেয়র ছাড়া অফিস চলতেছে না, এটা হচ্ছে কনফার্ম। এটা সরকারের বোঝা উচিত, জনগণ বুঝছে। শপথ বাক্য পাঠ করানো না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কর্মস্থলে ফিরে যাব না। সরকারি চাকরির সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া প্রত্যাহার না হওয়া পর্যন্ত কাজে না ফেরার ঘোষণা দিয়েছে সচিবালয় কর্মচারীরা। দুপুরে সচিবালয় প্রধান ফটক আটকে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচিতে এ ঘোষণা দেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বাদিউল কবির। এ সময় কর্মচারীরা বলেন, নতুন এই আইনের কারণে তাদের মধ্যে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। ছুটি নিয়ে অনুপস্থিত থাকলেও চাকরিচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে। কর্মচারীদের আন্দোলনের কারণে ব্যাহত হচ্ছে সচিবালয়ের স্বাভাবিক কার্যক্রম। আমাদের কার্যক্রম এবং আলোচনা উভয়টি চলতে থাকবে। আমরা দর্শক, সচিবালয়ে আছেন সহকর্মী বিল্লাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। বিল্লাল, বৃহস্পতিবার 1 ঘন্টা কর্মসূচি থাকলেও আজ সারাদিন কর্মবিরতির ঘোষণা রয়েছে কর্মচারীদের। তো এই আন্দোলনে এই মুহূর্তের কি খবর? এখন কি তারা আন্দোলন করছে কিনা, কি পরিস্থিতি, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। আপনাকে আসলে যদি জানিয়ে রাখি যে গত 22 মে উপদেষ্টা পরিষদের এক সভায় কিন্তু সরকারি চাকরির অধ্যাদেশের খসড়া 2025-এর খসড়া কিন্তু অনুমোদন দেওয়ার ফলে কিন্তু এখানে যে কর্মচারী আছে তাদের মধ্যে কিন্তু একটি ক্ষোভ দেখা দেয়। সেরই ফলে কিন্তু তারা এই খসড়া যাতে অনুমোদন না, চূড়ান্ত অনুমোদন যাতে না পায় সে কিন্তু তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছে। আমি বলে রাখি যে আজকে সকাল 10টা নাগাদ কিন্তু যে সকল কর্মচারীরা আছেন তারা কিন্তু তাদের প্রত্যেকটি দপ্তর থেকে কিন্তু তারা কাজ অব্যাহতি দিয়ে কিন্তু তারা হচ্ছে আন্দোলনে নেমেছেন। শুরুতে কিন্তু তারা দুপুর 12টা নাগাদ কিন্তু সচিবালয়ের যে মূল যে গেট সেটি কিন্তু বন্ধ করে তারা পরবর্তীতে যে সচিবালয়ের যে বাদামতলা চত্বর রয়েছে সেখানে কিন্তু তারা প্রায় ঘন্টা 2 করে বিক্ষোভ করে কিছুক্ষণ হলো তারা কিন্তু তাদের কর্মস্থলে কিন্তু ফিরে গিয়েছেন। তারা তাদের যে কর্মসূচিতে তারা বলেছেন যে যদি সরকার যদি এই যে আইন, তারা আইনটিকে আসলে একটি কালো আইন বলে আখ্যায়িত করেছে। তারা যেটি বলছেন যে আইনটি 1979 সালে সেটি কিন্তু বাতিল করা হয়েছিল। পরবর্তীতে কিন্তু 2018 সালের যে আইন, সেই আইনের জন্য তারা চলছিল, কিন্তু পরে 2018 সালের যে আইনটি বাদ দিয়ে কিন্তু এই যে 1979 সালের যে আইনটি তারা যে সরকার অনুমোদন দিয়েছে সেটিকে তারা বলছেন যে তাদের যেই কর্মক্ষেত্রে এতে কোনো ভয়ভীতির সৃষ্টি হবে। তারা যেটি বলছেন যে কোনো প্রকার যদি কোনো কর্মচারী কিন্তু অন্যায় করে সেক্ষেত্রে কোনো প্রকার তদন্ত ছাড়াই কিন্তু 7 দিনের নোটিশ তাদেরকে চাকরিচ্যুত করা হবে। এমন এইটি আসলে বলা যায় যে তাদের যে চাকরি জীবনে যে একটি হুমকি সেটি তারা উল্লেখ করছেন। তারা যেটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই আইন চূড়ান্তভাবে বাতিল না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। আজকে মতো তারা কিন্তু তাদের কাজে ফিরে গিয়েছেন, আগামীকালকেও তারা সেম আবার পুনরায় তাদের কর্মসূচি পালন করবেন। তো এই বিষয়টা নিয়ে আসলে আমরা আছে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে কিন্তু এখন পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গণমাধ্যমকে আসলে কোনো প্রকার কোনো কিছু জানানো হয়নি। তবে এখানে উপদেষ্টা পরিষদের একটি সভা চলছে আইন শৃঙ্খলা সংক্রান্ত। এই সভাতে আসলে এই সংক্রান্ত পরবর্তী কি সিদ্ধান্ত নেয় সেখান থেকে আপনাদেরকে আমরা পরবর্তী খবরে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকারের মেয়াদ বাড়ানো যাবে না। একই সঙ্গে প্রতিবেশী দেশকে করিডোর ও বন্দরের ব্যবহার করতে দেয়া যাবে না বলেও জানান তিনি। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির আরও বলেন, প্রধান উপদেষ্টার দেয়া সময়ের মধ্যে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হোক চায় তার দল। এ সময় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, জেলা জামায়াত আমির এম শাহেদ আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মানবিক করিডোর নো, আমরা নো বলে এসেছি, বন্দর আমরা নো বলে এসেছি। দেশের স্বার্থের বিরুদ্ধে আমরা কোনো কিছুতে হার হব না। আপনি বলেছেন এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন, এর ভিতরে আপনি নির্বাচন দিবেন। তিনি বলেছেন যে আমি আমার কথায় শক্ত আছি এবং সেই নির্বাচন আপনারা পাবেন। তবে আমি চাচ্ছি এমন একটা নির্বাচন যেটা ইতিহাস সৃষ্টি করবে এবং যেখানে প্রত্যেকটি মানুষ ভোট দিয়ে হাসি মুখে বের হবে। সচিবালয় সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি বাড়লেও দুর্নীতিবাজদের ধরতে সরকারের আগ্রহ নেই বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সভায় এই কথা বলেন তিনি। বিএনপি অন্তর্বর্তী সরকারের সফলতা চায় জানিয়ে রাজনৈতিক দলগুলো রাস্তায় নামলে ডক্টর ইউনূস স্থির থাকতে পারবেন না বলে সতর্ক করেন গয়েশ্বরচন্দ্র রায়। সংস্কারের জন্য উপদেষ্টা পরিষদের যোগ্যতা ও সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি প্রণীত ৩১ দফা থেকে সংস্কার নির্ধারণের আহ্বান জানান তিনি। সচিবালয় বলেন আর বিভিন্ন প্রকল্প ডাইরেক্টরদের অফিস বলেন, দুর্নীতি আগের থেকে পার্সেন্টেজ বাড়ছে। দুর্নীতিবাজদের যে ওনারা কিছু বলবে, টাকা তো ওনারাও প্রয়োজন, কি করে ধরবে? এক একজন এক একটা কোম্পানির দায়িত্ব নিচ্ছেন, তারা ঠিক বুক টান করে চলে। যারা হাসিনার সাথে শয়নে স্বপনে মরণের পরে নরকে অথবা স্বর্গে থাকবে, তারা তো আছে। কমিশন বৃদ্ধি, ডিলারশিপ ছাড়া সরাসরি জ্বালানি তেল বিক্রি বন্ধ সহ 10 দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ। কর্মসূচির অংশ হিসেবে খুলনায় ভোর থেকে দুপুর 2টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন জ্বালানি তেল ব্যবসায়ীরা। পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখে ট্যাঙ্ক লরি ভবনের সামনে অবস্থান নিয়ে এই ধর্মঘট পালন করেন মালিক শ্রমিকরা। এতে খুলনার 10 জেলা ও ফরিদপুরের 5 জেলায় তেল বিপণন, পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি চলাচল বন্ধ থাকে। সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়িতেও পেট্রোল পাম্প বন্ধ ও ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ থাকে। অবিলম্বে 10 দফা বাস্তবায়ন না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। গাজীপুরের সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক 2 ঘণ্টা ধরে অবরোধ করেছে তার সহপাঠীরা। পুলিশ ও স্থানীয়রা জানান, গেল মঙ্গলবার সড়ক পারাপারের সময় বাস চাপায় গুরুতর আহত হয় স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী ওমর ফারুক। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সকালে তার মৃত্যুর খবরে সহপাঠীরা বিক্ষোভ মিছিল নিয়ে পোড়াবাড়ি বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। বিক্ষোভের সময় বাজার এলাকায় ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবি করেন শিক্ষার্থীরা। নিহত ওমর সিটি কর্পোরেশনের পোড়াবাড়ি এলাকার আবু তাহেরের ছেলে। ব্যাংক অধিগ্রহণ আইনের ফলে বেসরকারি ব্যাংক ইমেজ সংকটে পড়তে পারে বলে মনে করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস বিএবি। নিজেদের মমতা দিয়ে বেসরকারি ব্যাংক গড়ে তোলা হয়েছে জানিয়ে সরকারকে আগে সরকারি ব্যাংকের দুর্বলতা দূর করার আহ্বান জানান তারা। সহযোগিতা পেলে দুর্বল ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে বলেও মন্তব্য করেন কেউ কেউ। তৌহিদুর রহমানের রিপোর্টের বিস্তারিত। সম্প্রতি ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স 2025-এর গ্যাজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এতে বাংলাদেশ ব্যাংকে বেসরকারি, রাষ্ট্রায়ত্ত এবং বিদেশি সহ তফসিলি ব্যাংক নিয়ন্ত্রণ সহ ব্যাপক ক্ষমতা দেয়া হয়েছে। মালিকদের যে কোনো অনিয়মের তাৎক্ষণিক শাস্তিও দিতে পারবে কেন্দ্রীয় ব্যাংক। এই নীতিমালা প্রয়োগ করতে যে ব্যাংকগুলোর অসুবিধা হচ্ছে তারা সময় চেয়েছে, আমরা 1 মাস সময় দিয়েছি। নতুন এই আইন প্রসঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবির চেয়ারম্যান বলেন, প্রণয়নের আগে সংশ্লিষ্টদের মতামত নিলে ভালো হতো। সমস্যা এখানে একটা আছে, এটা একটা পাবলিক অ্যাওয়ারনেস সৃষ্টি করে আর কি, যে সব ব্যাংকগুলোতে যখন তখন এই ব্যাংক হতে পারে, তাহলে তখন ব্যাংকের প্রতি আটটু অনাস্থা এসে যায়, যেটাকে বলা হয় আপনার ইমেজের প্রশ্ন এসে যায়। আর্থিক খাত দুর্বল হওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকেরও দায় রয়েছে জানিয়ে আইনটি বাস্তবায়ন কঠিন হবে বলেও মন্তব্য করেন এফবিসিসিআই এর এই সাবেক সভাপতি। কালকে যদি বাংলাদেশে একটা ইলেকশন হয়, সংসদ গঠিত হইল, সেই সংসদ তো এই অধ্যাদেশ পাশ করতে হইব। যদি সে সংসদ পাশ না করে তাহলে কি এই ক্ষমতা টিকে থাকলো? তবে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় এই আইন করা হয়েছে বলে মনে করেন বিএবির কেউ কেউ। কোনো ব্যাংক বন্ধ করার জন্য করা হচ্ছে এটাই মনে করি না, বরং এই ব্যাংকগুলোকে পুনরুদ্ধার করার জন্যই
এটি একটি পদক্ষেপ বলে আমি মনে করি। যাদেরকে অনেকদিন থেকে দুর্বল ব্যাংক বলা হচ্ছে তারা কিন্তু অনেকেই এই সময়ের মধ্যে তাদের যথেষ্ট পরিমাণ রেজিলিয়েন্স, টিকে থাকার সামর্থ্য তারা প্রমাণ করতে পেরেছেন। এই আইনের ফলে ভালো ব্যাংকগুলোর যেন ক্ষতি না হয় সেই বিষয়ে দৃষ্টি রাখার দাবি বিএবির চেয়ারম্যানের। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। তান্ত্রিক শাস্ত্রিক যৌনপুরী মা ফাতেমা দরবার জিনের বাদশা প্রতারক চক্রে 3 সদস্যকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI। সকালে PBI উত্তরের কার্যালয়ের সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ এনায়েত হোসেন মান্নান জানান, তেজগাঁও থানার এক মামলার তদন্তে নেমে এই প্রতারক চক্রের খোঁজ পায় তারা। ভোলা সদর থেকে প্রতারক চক্রের এই 3 সদস্যকে গ্রেফতার করা হয়। হতাশাগ্রস্ত ব্যক্তিদের বিভিন্ন অসাধ্য সাধনের কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই চক্র। বিভিন্ন সময় নারী কণ্ঠে কথা বললেও এই চক্রের সদস্যরা সবাই পুরুষ। প্রতারণার কৌশল হিসেবে চটকদার বিজ্ঞাপন বিভিন্ন টেলিভিশনে প্রচার করে প্রতারণা করে আসছিল এই চক্র। প্রতারণার ফাঁদ পাতার জন্য যে সকল কৌশলগুলো তারা করেছে তার অনেকগুলোই আমরা আমাদের জব্দ করতে পেরেছি। জৌনপুরী মা ফাতেমা এটা একটা নারী চরিত্র, কাল্পনিক। আসলে এই চক্রের ভিতরে কোনো নারী নাই। ভালোভাবে না যাচাই করে, না জেনে, না চিনে, না বুঝে আপনি ফোনের মাধ্যমে একটু কথা হলো, জিনের বাদশার কথা হলো, বা অমুক পিসাব কথা বললো, বা নারী কণ্ঠ কথা বললো, অনেক প্রলুব্ধ করার মতন অনেক লোভনীয় অনেক কথাবার্তা বললো, এই কথা শুনে আপনি কাউকে টাকা পয়সা দিবেন না। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানে ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ের কারণে অন্তত 13 জন মারা গেছেন, আহত হয়েছেন আরও 92 জন। দেশটির পাঞ্জাব প্রদেশে এই হতাহতের ঘটনা ঘটেছে। ঝড়ের কারণে অনেক কাঁচা ঘরবাড়ি ও পুরনো দালান ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম TRT গ্লোবাল। এছাড়া একজন ব্যক্তি বজ্রপাতে প্রাণ হারিয়েছেন বলেও জানা গেছে। এর আগে গত শুক্রবার পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পাঞ্জাবের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া, ধূলিঝড় ও বৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছিল। ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় খানে ইউনুসে এক চিকিৎসক ডক্টর আলা আল নাজারের 10 সন্তানের মধ্যে 9 জনই নিহত হয়েছেন। একই সঙ্গে ক্ষুধার যন্ত্রণায় 4 বছর বয়সী শিশু মোহাম্মদ ইয়াসিনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, গাজায় এখন 70,000-এর বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। পর্যাপ্ত খাবার না থাকায় প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। এদিকে বুধবার থেকে এখন পর্যন্ত মাত্র 100টি সহায়তা ট্রাক প্রবেশ করতে পেরেছে, যা 2 লাখ মানুষের প্রয়োজনের তুলনায় নগণ্য বলে উল্লেখ করেছেন জাতিসংঘ মহাসচিব। খেলার খবর। 3 ম্যাচের T20 সিরিজ খেলতে আজ পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ দলের প্রথম বহর। রোববার সকালে লাহোর পৌঁছানো দলটিতে ছিলেন হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব। এছাড়া টিম ম্যানেজার নাফিস ইকবাল সহ মোট 10 জন ছিলেন এই বহরে। দলের বাকিরা পাকিস্তানে যাবেন সোমবার। একই দিনে দলের সাথে যোগ দেওয়ার কথা IPL-এ খেলতে যাওয়া মুস্তাফিজুর রহমানের। সবকিছু ঠিক থাকলে আগামী 28 মে মাঠে গড়াবে সিরিজের প্রথম T20। বাকি 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে 30 মে ও 1 জুন। সবগুলো ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। আগামী 10 জুন AFC এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট এখন সোনার হরিণ। শনিবার ভক্তদের চাহিদার মাঝেই টিকিটের ওয়েবসাইট সাইবার আক্রমণের শিকার হয়েছে। বাফুফে মিডিয়া ম্যানেজার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে টিকিটিং পার্টনার টিকিফাই ও বাফুফে। এর আগে রাত 8টা থেকে অনলাইনে টিকিট কাটা শুরু করেন ফুটবল ভক্তরা। তবে অতিরিক্ত চাপে কিছুক্ষণ পরেই টিকিফাইয়ের ওয়েবসাইট ডাউন হয়ে যায়। প্রতিষ্ঠানটি জানায়, একসাথে লক্ষাধিক হিট হওয়ায় তাদের সার্ভারে সমস্যা হয়। এরপর 1.5 থেকে 2 ঘন্টা চেষ্টার পর অনেকেই পেয়েছেন কাঙ্ক্ষিত টিকিট, আবার অনেকেই হয়েছেন ব্যর্থ। এরপরও বেশ কয়েকবার সার্ভার ডাউন হতে দেখা যায়। সবশেষ বাফুফে থেকে টিকিফাইয়ের ওয়েবসাইট সাইবার আক্রমণের ঘোষণা আসে। সংবাদ শেষ করব স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলীর খবর দিয়ে। ৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের নির্মাতা আদনান আল রাজি পরিচালিত সিনেমা আলী। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এই সিনেমাটিকে।
গতকাল উৎসবের সমাপনী দিনে এই ঘোষণা করা হয়। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র আলী উপকূল অঞ্চলের এক কিশোর, যে বেড়ে উঠেছে সমাজের এক কঠোর প্রথার ভেতর। সিনেমাটিতে স্বনামে অভিনয় করেছেন RTV ইয়াংস্টারের শিল্পী আলামিন। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।